স্টুডেন্ট, আজকের ক্লাসে বাস্তব সংখ্যাতত্ত্বের উপরে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 10টা কোশ্চেন তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বাস্তব সংখ্যাতত্ত্বের উপরে তোমাদের অনেক দক্ষতা বৃদ্ধি হবে বলে আমি আশাবাদী। দেখো, আজকের ক্লাসের যে প্রথম কোশ্চেনটা আছে, কি বলছে? প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? খুবই সহজ কোশ্চেন। প্রথম 4টি মৌলিক সংখ্যা, কিন্তু গুলিয়ে যাওয়ার জায়গা এখানেও একটা আছে। কি সেটা? না, আমরা প্রথম মৌলিক সংখ্যা কোনটা নেব এটাতেই কনফিউজড হয়ে পড়ি। আমরা মনে রাখব প্রথম মৌলিক সংখ্যা কি 2, তারপরেরটা 3, তারপর 5, তারপর 7। তাহলে এই 4টে প্রথম মৌলিক সংখ্যার সমষ্টি আমাকে বার করতে হবে। ম্যাক্সিমামরা কি করে, প্রথম মৌলিক সংখ্যা 2 থেকে না শুরু করে 1 থেকে শুরু করে ফেলে, আর যার ফলে অঙ্কটার উত্তর ভুল এসে যায়। তাহলে আমরা মনে রাখবো কি, প্রথম মৌলিক সংখ্যা কত? 2, সেটা দিয়েই আমরা শুরু করব। তাহলে এই 4টে মৌলিক সংখ্যার সমষ্টি কত আসছে দেখি আমরা। 2 + 3 করলে 5, 5 10 আর সাথে 17। তাহলে অপশান ডি সঠিক আনসার। চলো আজকের ক্লাসের নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, 60 থেকে এই যে 75 দিয়েছে এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটাকে আমাকে প্রথমে খুঁজতে হবে। মানে কোন কোন সংখ্যাগুলো এই 60 থেকে 75-এর মধ্যে মৌলিক হবে সেটা আমাকে প্রথম খুঁজতে হবে। আর এই মৌলিক সংখ্যা খোঁজার আগে আমাদেরকে যৌগিক সংখ্যাটাকে চিনতে হবে। তাহলে যৌগিক সংখ্যা আমরা কখন পাবো? না, মনে রাখবো যদি কোনো সংখ্যা শেষে 0, 2, 4, 5, 6, 8 এই নাম্বারগুলো দেখতে পাই কোনো সংখ্যার শেষে, তাহলে সেগুলোকে চোখ বন্ধ করে আমরা যৌগিক সংখ্যা বলে দেব। কিন্তু তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো? না, মৌলিক সংখ্যা বলার আবার একটা নিয়ম আছে। কি বলছে না, কোনো একটা সংখ্যা যদি আমাদেরকে বুঝতে হবে, কোনো একটা সংখ্যা যদি আমরা এরকম লিখি, ধরো যে কোনো একটা সংখ্যা XYZ, যে কোনো একটা সংখ্যা XYZ-এর জায়গায় ধরো 1 2 যে যাই বসাই না কেন, এই XYZ সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো তখনই যদি এটাকে 6n + 1 অথবা 6n - 1 আকারে লিখতে পারি। যে কোনো একটা ফর্মে লিখতে পারবো যদি সংখ্যাটা মৌলিক সংখ্যা হয়। কিন্তু আমরা যদি কোনো একটা সংখ্যাকে 6n + 1 বা -1 আকারে লিখি, সেটা কিন্তু যে মৌলিক সংখ্যা হবে এটা কিন্তু আমরা শিওরলি বলতে পারবো না। বোঝা গেল? তাহলে আমরা একটা জায়গা আমরা আসতে পারলাম কি, যে কোনো মৌলিক সংখ্যাকে 6n + 1 অথবা 6n - 1 আকারে আমরা লিখতে পারবো। এই যে 6n + 1 বা 6n - 1 আকারে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকেই আমরা টেস্ট করে দেখব সেটা মৌলিক সংখ্যা হচ্ছে কি না। তার বাইরে বাকিগুলোকে টেস্ট করার কোনো প্রয়োজন নেই, সেগুলো অটোমেটিক্যালি কী হবে, যৌগিক সংখ্যা হয়ে যাবে 6n + 1 বা 6n - 1-এর বাইরে যে সংখ্যাগুলো আছে। তাহলে আমাদের এই 60 থেকে যে 75-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে, কেমন করে খুঁজবো আমরা? তাহলে আমরা এই যে 60 আছে মানে কি 6 × 10 আমরা লিখতে পারি, এনের জায়গায় 10, তাহলে +1 আর কি +1-এর আরেকটা থাকবে কি -1। দেখো 6 × 10 = 60 - 1 যেটা 59। এটা তো আর নেওয়ার দরকার নেই, মৌলিক কি যৌগিক যাই হোক না কেন আমার দেখার দরকার নেই, কারণ আমাকে 60 থেকে 75-এর মধ্যে দেখতে হবে যেহেতু। তাহলে দেখতে পাচ্ছি এই যে 60 + 1 মানে কত আসছে, অ্যাকচুয়াল 61। এইবার এটা টেস্ট করতে হবে এটা মৌলিক না যৌগিক, বাকিগুলোকে আর টেস্ট করবো না আমি। তাহলে বোঝা গেল। তারপরে কোনটা দেখতে পারি, 6 × 10 = 60 মানে 6 11, এই 10-এর জায়গায় 11 বসাবো, তাহলে 6 11 66, একটা -1 আর একটা কত 66 + 1, তাহলে 66 - 1 করলে আসছে কত 65, আর এটা করলে আসছে কত 67। তাহলে দেখো এর শেষে কি 5 আছে, তাহলে এটা মৌলিক হলো না, এটা যৌগিক। কারণ আমরা যে বলেই দিয়েছি কোনো সংখ্যা শেষে যদি 0 2 4 5 6 8 এটা যদি খুঁজে পাই তাহলে সেই সংখ্যাটা মৌলিক হবে না, যৌগিক হয়ে যাবে। সেই অনুযায়ী এটা একটা যৌগিক সংখ্যা, তাহলে এটা বাদ দিলাম। আচ্ছা 61 কি মৌলিক? টেস্ট করতে হবে। আমরা একটা বেসিক টেস্ট করব এখানে কি না, 3 দ্বারা ভাগ করা যায় কি এটা? দেখো 6 আর 1 7 হচ্ছে না, 3 দ্বারা ভাগ করা যায় না, সংখ্যাটা আমরা জানি এটা 3 দ্বারা ভাগ করার নিয়ম। 7 দ্বারা 7 8 56, 7 9 63 না, হচ্ছে না। 11 দিয়ে তাও হচ্ছে না ভাগ করা, 13 দিয়ে দেখো তাও হচ্ছে না। এটা একটা মৌলিক সংখ্যা আমরা ধরে নেব, ধরে নেব মানে এটা মৌলিক সংখ্যা। একইভাবে 67 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা এরপরে কি আমরা কোনটা দেখব না, 6 12 72 + 1 একটা নেব আর 72 - 1, এই দুটো টেস্ট করব। বাকি অন্য সংখ্যার উপর আমরা আর নজর দেবো না। মানে এরপরে 67 পরে 68 69 যাই হোক না কেন এগুলো মৌলিক সংখ্যা নয়। কারণটা কি, এটা দেখতে পাচ্ছি 73 আর এটা আসছে 71, এই দুটো সংখ্যাও কি আমরা মৌলিক সংখ্যা।
তোমরা দেখবে টেস্ট করে এই দুটো ওই কাউকে দিয়ে ভাগ করা যাচ্ছে না, বাকিগুলোর উপর টেস্ট করবো না। কারণ কি, এই ফর্মের মধ্যে যেগুলো আসবে মানে 6n+1 অথবা 6n-1 যেটা আসবে সেইগুলোকেই আমরা মৌলিক সংখ্যা ধরবো, বাকিগুলোকে মৌলিক সংখ্যা আকারে ট্রিট করব না। মানে হলে হতে পারে, নাও হতে পারে, এটা আবার মাথায় রাখতে হবে। কিন্তু কি, মৌলিক সংখ্যা হলে তাকে 6n+1 অথবা 6n-1 আকারে লেখা যাবেই যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কটা মৌলিক সংখ্যা পেলাম 60 থেকে 75-এর মধ্যে? দেখো, 61 পেলাম, 67, 73, 71, এই 4টে সংখ্যা পেলাম। তাহলে এদের কী করতে হবে? সমষ্টি বার করতে হবে। দেখো কত পেয়েছি, 61 + 67 + 71 + 73, যোগ করো, 3 আর 1 4 আর 7 11, 1 12 2, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 7 15, 15 আর 6 হলো 21, 6 হচ্ছে 27। তাহলে 272 মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 272, অপশান বি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো খুবই সহজ, কিন্তু না পদ্ধতি জানলে খুব কঠিন, এটা মাথায় রাখতে হবে। যদিও সবাই জানো এটা কি বলছে, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে নয়, এর বলার কি আছে? আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একটা 1 দুটো 0। এইবার যেটা ভুল করে প্রত্যেকে, এই যে 1 দুটো 0 এখানে বসিয়ে দেয়, না হবে না, আমাকে ডান দিক থেকে বসিয়ে রাখতে হবে, মনে রাখবে এটা জানো তবু বলে দিলাম। তাহলে এটা কি আসছে? 9, 9 বিয়োগ করলে 8, 9, তাহলে অপশান কত পাচ্ছি আমরা? এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তাহলে আমাকে খুঁজতে হবে, এই যে 4টে সংখ্যা দেওয়া আছে এখানে অপশানের মধ্যে, এদের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। তাহলে আমাকে কি চিনতে হবে? প্রথমে যৌগিক সংখ্যা। কোন কোন সংখ্যা থাকলে যৌগিক সংখ্যা হয় আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি? 0 2 4 5 6 8, এই নাম্বারগুলো যদি পাই সেই সংখ্যাটা অটোমেটিক্যালি বলে দেব যৌগিক সংখ্যা। এছাড়াও যৌগিক সংখ্যা হয় আমরা জানি, কিন্তু এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যা শেষে থাকে সেটা একদম চোখ মানে দেখেই, আমরা চোখ দিয়ে দেখেই বলে দিতে পারবো এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে 4টে নাম্বার আছে এদের মধ্যে কোনোটার শেষে এই যে 5টা নাম্বার নেই, তাহলে এই টেস্ট আমার করার দরকার নেই। তারপরে আমরা কি দেখব? মৌলিক সংখ্যা হওয়ার শর্তটা কি সেটা না, মৌলিক সংখ্যা হতে গেলে তাকে কি হতে হবে? 6n-1 অথবা 6n+1 আকারে লেখা যাবেই যাবে, কোনো একটা যদি মৌলিক সংখ্যা হয়। তাহলে আমরা এই আকারে যেটা লেখা যাবে তাকেই নিয়ে টেস্ট করব, সেটা মৌলিক কি যৌগিক আমরা দেখার চেষ্টা করব। দেখি প্রথমটা কত আছে, 187, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, দেখো 3 6 18, 7 6 1 6 1, হ্যাঁ পাচ্ছি। তাহলে 187কে আমরা কত লিখতে পারলাম? 187কে লিখতে পারলাম এই যে 6 × 31 + 1, তাই তো লিখতে পারলাম। দেখো তাহলে এটা একটা মৌলিক সংখ্যা হলেও হতে পারে 187। আচ্ছা দেখি তারপর 273 আছে, দেখি একে লিখতে পারি 273কে কী লিখতে পারি? 6 দিয়ে ভাগ করলে 4 6 24, দেখো 3 33, 5 6 30, 3, তাহলে কি এটা 45, মানে 6 × 45 + 3 +1 - 1 পাচ্ছি না, তাহলে এটা একদম বলে দেবো এটা মৌলিক সংখ্যা হতেই পারে না, এটা কি যৌগিক সংখ্যা। তাহলে অপশান বি আমার বাদ চলে গেল অটোমেটিক। এটাই হচ্ছে এই ফর্মুলাটার মানে কাজ, এটাই যে কোনো একটা যৌগিক সংখ্যা হলে সেটাকে এই আকারে লেখা যাবে না, এইটা আমরা বুঝে নেব। কিন্তু এই কোনো একটা মৌলিক সংখ্যা না হলে, যৌগিক সংখ্যা হলে কিন্তু লেখাও যেতে পারে, কোনো একটা সংখ্যা যৌগিক সংখ্যা তাকে কিন্তু এই আকারে লেখা যেতেই পারে। কিন্তু মৌলিক ছাড়া মৌলিক হলে তাকে কিন্তু এই ফর্ম ছাড়া অন্য ফর্মে লেখা যাবে না, মানে এই ফর্মের বাইরে যেগুলো থাকবে সেগুলো মৌলিক সংখ্যা নয় আমরা বলে দেবো। এটাই হচ্ছে মানে মূল সুবিধা। আচ্ছা তারপরে দেখি এটাকে কী করতে পারি, 683 যেটা দেওয়া আছে তাকে 6 দিয়ে ভাগ করলে দেখো 6 1 6, 8 নামলো, 6 1 6 2 23, তাহলে দেখতে পাচ্ছি 4 6 যদি আমরা করি 24, দেখো এটা -1 না, মানে সেই 6 × 114 -1 আকারে লিখতে পারলাম। তাহলে কি এটা একটা মৌলিক সংখ্যা হলেও হতে পারে, এটা আমরা বলতে পারছি। কোনটা? এই যে 681। আচ্ছা এইটাকে দেখি আবার কত লেখা আছে, দেখো তো দেখতে পাচ্ছি 6 × 15 + 1, তাহলে আমাকে 3টে নাম্বারের উপরে লক্ষ্য রাখতে হবে, অপশান এ, অপশান সি আর অপশান ডি এর মধ্যে। এবার দেখো এইটাকে আমরা দেখো 7 × 91 করতে পারি না, মানে 7 দিয়েও ভাগ করতে পারি, 13 দিয়েও ভাগ করতে পারি, যেটা 91-এর থেকে ছোট অথচ 1 নয়।
তাহলে এটা একটা যৌগিক সংখ্যা, মৌলিক হলো না। এইবারে দেখি, আচ্ছা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলোকে আমরা আগে টেস্ট করতে পারবো। 187 3 দিয়ে ভাগ করা যায় কি? দেখো 8 7 15কে 16, 3 দিয়ে ভাগ হয় না, না 3 দিয়ে হবে না। 3-এর পরে কত দিয়ে দেখবো? 7, 7 দিয়ে ভাগ করা যায় কি দেখি আমরা? 7 2 14, 2 27, না হচ্ছে না 7 দিয়ে। 7-এর পরে কত দেখবো আমরা? 11, 11 দিয়ে দেখো, হ্যাঁ হয়ে যাচ্ছে, 11-কে 11, 7 77, 7 11 77, তাহলে এটাও মৌলিক নয়। তাহলে 3টে অপশান মৌলিক হলো না, একটা তো মৌলিক নয়। প্রথমেই আমরা এই দুটো মৌলিক হলো না, একটা মৌলিক নয় আমরা দেখেই নিয়েছি প্রথমে, তাহলে পড়ে আছে অপশান সি, তাহলে এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এইভাবেই টেস্ট করবো এগুলোকে। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? পরস্পর মৌলিক, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমাকে প্রথমে জানতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? দুটো সংখ্যার মধ্যে যদি কমন ফ্যাক্টর 1 ব্যতীত আর অন্য কিছু না খুঁজে পাই, তাহলেই সেই সংখ্যা দুটোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। কিন্তু এখানে লক্ষণীয় ব্যাপার আমাদের কি রাখতে মনে রাখতে হবে কি না, দুটো সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা ইন্ডিভিজুয়ালি মৌলিক নাও হতে পারে, মানে তারা এককভাবে মৌলিক নয়। যেমন যদি আমরা দেখি, ধরো একটা সংখ্যা আমি নিলাম ধরো 6, আর একটা নিলাম ধরো 91। দেখো 6 কি মৌলিক সংখ্যা? না। কেন? 6কে দেখো 3 × 2 করা যায়, মানে কি 3 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায় 6কে, এই জন্য এটা মৌলিক নয়, যৌগিক সংখ্যা। আর এটা কি 7 × 13, দেখো পরস্পর মৌলিক, এরা মানে ইন্ডিভিজুয়ালি মৌলিক নয়, কিন্তু এরা পরস্পর মৌলিক। কারণটা কি না, এই দুটো সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এই জন্যে এই দুটো সংখ্যা মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক। তাহলে আমাকে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে পরস্পর মৌলিক কিনা এটা টেস্ট করার জন্য আমাকে দেখতে হবে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কিনা। তাহলে আমরা দেখি, যদি অপশান এর দিকে তাকাই, দেখো 101 আছে, 37 আছে। আচ্ছা 37টা কী বলো তো? একটা মৌলিক সংখ্যা। আর এই রকম যদি আমরা কোনো দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যাকে যদি ইন্ডিভিজুয়ালি মৌলিক পাই, মানে যদি আমরা উদাহরণটা দিয়ে বলি, ধরো দেওয়া আছে 7 একটা সংখ্যা, আর একটা দেওয়া আছে ধরো 24 দেখতে পাচ্ছি যৌগিক, কিন্তু 7টা কি একটা মৌলিক সংখ্যা। এই রকম যখন মৌলিক সংখ্যা আমরা পেয়ে যাব দুটো সংখ্যার মধ্যে কোনো একটাকে, যে দেখতে পাচ্ছি একটা সংখ্যা মৌলিক পেয়ে গেছি, তখন কি করব, সেই মৌলিক সংখ্যা দিয়ে যৌগিক সংখ্যা হোক যাই হোক না কেন সেটাকে ভাগ করে দেবো। মানে যৌগিক সংখ্যা আছে, যদি এখানে যৌগিক সংখ্যা না থাকে, ধরো এখানটা 23 থাকতো, যাই থাকুক না কেন, সেই সংখ্যাটাকে আমরা যে মৌলিক সংখ্যাটাকে খুঁজে পেয়েছি সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 7 দিয়ে ভাগ করলে 3 7 21, তাহলে দেখতে পাচ্ছি পুরোপুরি ডিভাইডেড করা যাচ্ছে না। তাহলে আমরা পুরোপুরি নিশ্চিতভাবে বলে দেব এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তখন কারণ কি, কমন ফ্যাক্টর থাকলে এই 7টাই থাকতে হবে, আর তাছাড়া কিছু থাকতে পারে না, কারণ 7টা যেহেতু মৌলিক নিজে। তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছি অপশান এর ক্ষেত্রে 37 একটা মৌলিক, তাহলে 37 দিয়ে আমি 101কে ভাগ করার চেষ্টা করি। দেখো 3 দিয়ে করলে 37কে 3 দিয়ে গুণ করলে 3 7 21-এর 1, 3 3 9 2 11, 111 হওয়ার কথা না, তাহলে 2 দিয়ে করতে গেলে 37 2 কত 74, 74। তাহলে দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে বিভাজ্য করা যাচ্ছে না। তাহলে কি এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক বলে দিতে পারলাম। অপশান বি দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি 11 একটা সংখ্যা আছে যেটা নিজে মৌলিক। তাহলে কি করব, 187কে আমরা কি করব 11 দিয়ে ভাগ করে দেবো। 11 1 11, দেখো 7 77, 7 11 77। তাহলে আমরা বলে দিতে পারলাম এই সংখ্যা দুটো কি পরস্পর মৌলিক নয়। কারণটা কি, 187কে আমরা 11-র মাল্টিপিল আকারে লিখতে পারলাম কি, 11 × 17 করলে আমরা দেখতে পাচ্ছি 187 হয়। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর 11, যদিও আমার 11টা নিজে মৌলিক সংখ্যা, কিন্তু কি দুটো সংখ্যা পরস্পর মৌলিক হলো না। বোঝা গেল? তারপর অপশান সি এর দিকে তাকাই। অপশান সি বলছে দেখো কি 37 আর 185। আচ্ছা 37 কি নিজে মৌলিক? হ্যাঁ অবশ্যই 37 মৌলিক। তাহলে 185, আমাদের ছোট ছোট সংখ্যাগুলোকে মৌলিক কিনা এটা মনে রাখতে হবে, কিন্তু টেস্ট করার টাইম দিলে হবে না, ওই 6n + 1 বা -1 আকার লেখা যাচ্ছে কিনা অত দেখার দরকার নেই। তাহলে দেখি আমরা 37 কত আসছে, 5 দিয়ে যাবে, 5 3 5 15, হ্যাঁ 5 7 35-এর 5 হাতে থাকে 3 3 5 15 3 18, হ্যাঁ ভাগ করা যাচ্ছে এবং সম্পূর্ণভাবে বিভাজ্য। তাহলে এটাও মৌলিক সংখ্যা নয় পরস্পর, বুঝে গেলাম ওই লজিক অনুযায়ী। তারপর 41 287, আচ্ছা 41 মৌলিক, তাহলে 41 দিয়ে 287কে ভাগ করার চেষ্টা করি, 4 7 28, 7 দিলে 7 1 7, 4 7 28, তাও দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে বিভাজ্য, মানে এই দুটো পরস্পর মৌলিক নয়। তাহলে কোনটা পেলাম পরস্পর মৌলিক? অপশান এ সঠিক আনসার।
চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, এই যে সংখ্যাটা দিয়েছে এর মৌলিক উৎপাদকগুলি কি কি। মৌলিক উৎপাদক মনে রাখতে হবে, কিন্তু এই জায়গাটাই গোলাবে। মানে মৌলিক উৎপাদক মানে কি, যে উৎপাদকগুলোকে নেব তারা কিন্তু নিজে মৌলিক, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে কত, 15015। তাহলে দেখো একটা মৌলিক 5 দিয়ে ভাগ করতে পারি, কারণ শেষে 5 আছে, আমরা 5 দেখলেই 5 দিয়ে ভাগ করতে পারবো, এটা মনে রাখবো। তাহলে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 0। দেখো দুটো সংখ্যা নিলে 0 5 সরি 3, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় দেখতে পাচ্ছি। 3 দিয়ে ভাগ করলে 1001। আচ্ছা কত দেওয়া যেতে পারে দেখো, 1001, একে আমরা 7 দিয়ে মনে হচ্ছে পারবো। 1001কে যদি 7 দিয়ে করি, 7 1 7, 3 0, 4 7 28, 2 21, 3 7 21, হ্যাঁ করতে পারছি। তাহলে কত আসছে 143। 143 মানে একে দেখো 11 দিয়ে ভাগ করতে পারি আমরা। 11 দিয়ে ভাগ করলে কত আসছে, 11 1 11, তাহলে 11 1 11, আর এদিকে হচ্ছে 3 33, 3 11 33। তাহলে মৌলিক উৎপাদকগুলি কী কী পেলাম, মানে এই যে 15015, একে আমরা 1 ইন্টু কি 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 13 লিখতে পারলাম। তাহলে মৌলিক উৎপাদক এক কি মৌলিক উৎপাদক না, এটা হবে না। তাহলে মৌলিক উৎপাদক কোনটা হতে পারে, 3 5 7 11 13। দেখো কোথায় আছে, 3 5 7 11 13। আচ্ছা 37 না, 37 তো পাইনি এর মধ্যে, তাহলে 37কে নেব কী করে। তাহলে দেখতে পাচ্ছি অপশান ডি আমার সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। আবার দেখো ঠিক আগের একটা অঙ্কের মতো এখানেও একটা অঙ্ক দিয়েছে। কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। তাহলে কোনটি মৌলিক বলছে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখে নিতে হবে শেষে কত 0 2 4 5 8 এগুলো আছে কি না, সরি 6 8 এটা আছে কি না। যদি থেকে যায় তাহলে সেটা যৌগিক হয়ে যাবে, দেখতে পাচ্ছি কোনো সংখ্যা শেষে নেই, তাহলে আমার এইটা দিয়ে বলতে পারছি না যেটা মৌলিক বা যৌগিক, যাই হোক। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এই কী করতে হবে, মৌলিক সংখ্যার জন্য আমাদের কী করতে হয় আমরা জানি, যে কোনো মৌলিক সংখ্যাকে কী লিখতে পারি, 6n + 1 অথবা 6n - 1 আকারে লেখা যাবেই যাবে। তাহলে যেগুলো লেখা যাবে না সেটা মৌলিক হবেই না, একদম শিওর। তাহলে দেখি এই যে প্রথমটা দেওয়া আছে কত 823, তাকে দেখি 6 দিয়ে ভাগ করি। 6 দিয়ে ভাগ করলে 6 1 6, দেখো 2 22, 3 6 18, দেখো 4 43, 6 7 42 1। তাহলে দেখতে পাচ্ছি এটাকে লেখা যাচ্ছে কত 6 × 137 + 1। তাহলে লিখতে পাচ্ছি 6 × 137 + 1। হ্যাঁ এটা হতেও পারে মৌলিক, কিন্তু বলতে পারবো না এখন। তারপরে দেখি 343, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 5 6 30, 4 43, 6 7 42 1। দেখো 57, মানে কত লিখতে পারছি এটাকে 6 × 57 + 1। হ্যাঁ এটা হলেও হতে পারে মৌলিক। তারপরে 221 দেখি, একে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 3 6 18, 4 22, 1 41, এটাও দেখতে পাচ্ছি 6 7 42, মানে কত 6 × 37 - 1। তাহলে এটাও হলেও হতে পারে মৌলিক। তারপরে 143, কিন্তু এটা কি করা যায়, এটা তো দেখতে পাচ্ছি 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা যৌগিক, মিটে গেল। এইবার আমাকে দেখতে হবে এই যে সংখ্যাগুলো আমি পেলাম তিনটে, মানে তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা মৌলিক হতে হবে। ছোট থেকে শুরু করি, কত দিয়েছে প্রথমটা 221, একে 3 দ্বারা ভাগ করা যায় কি, দেখো না করা যায় না, কারণটা কি 4 1 5, তাহলে অঙ্কগুলোর যোগফল। সেকেন্ড কি আছে, 7 দিয়ে দেখতে হবে, 7 দিয়ে ভাগ করা যায় কি, 3 7 21, 11 না হচ্ছে না। 7-এর পরে কত দিয়ে দেখব, 11, 11 দিয়ে 22 না হচ্ছে না। 13 দিয়ে দেখতে হবে, 13 একে 13, তাহলে 221, একে 13 দিয়ে দেখতে হবে, 13 একে 13, দেখো 9 আর 3 91, 7 13 91, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে এটা যৌগিক, এটা মৌলিক হলো না, বাদ দিয়ে দিলাম। তারপরে দেখি 343, দেখি এটা কত, আমি 3 দিয়ে ভাগ করা যায় কি, 3 আর 4 7 আর 3 10, না 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 3-এর পরে কত দিয়ে দেখব, 7 দিয়ে, 7 দিলে 4 7 28, 6 63, 7 9 63, এটাও হলো না মৌলিক। তাহলে 3টে বাদ চলে গেল, তাহলে এটাই মৌলিক।
একদম অপশান টেস্ট মানে 4টে অপশানের মধ্যে একটা তো সঠিক হবেই, বলে দিতে পারি। টেস্ট করে দেখবে এটা মৌলিক কী হবে। তাহলে চলো নেক্সট অঙ্কটা কী আছে দেখি। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, 301 ও 320 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। তাহলে কি করতে হবে আমাকে, 301 যদি আমরা লিখি 301, তারপরে 302, এইভাবে কত 319, 320, তাহলে এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা আমাকে খুঁজতে হবে, মানে এদের মধ্যে কোন কোন নাম্বারগুলো মৌলিক। তাহলে মৌলিক খোঁজার আগে আমাকে যৌগিক সম্বন্ধে জানতে হবে। যৌগিক কোনগুলো আমরা একদম চোখে দেখে বাদ দিয়ে দিতে পারি, যার শেষে 0, 2, 4, 5, 6, 8 আছে, তাহলে দেখতে পাচ্ছি এটা বাদ চলে যাবে। তারপরে কত 303, 304, এই সব নাম্বারগুলো বাদ চলে যাবে। এবং কি মৌলিক হলে কি হয় সেগুলো আমরা লিখতে পারি 6n+1 বা 6n-1। তাহলে আমাকে এটার উপরেই নজর দিতে হবে যে সেই সংখ্যাটাকে 6n+1 বা -1 আকারে লেখা যাচ্ছে কোনগুলোকে। তাহলে দেখি আমরা 301, 300 মানে হচ্ছে দেখি আমরা 50 × 6, মানে 6 × 50 আমাদের 6n আকার বলি, n বলতে এখানে 50 +1 মানে 301। এটা তাহলে মৌলিক হলেও হতে পারে, তাই তো। আচ্ছা বলেছে এখানে মধ্যে, কিন্তু তাহলে 301কে আমার নেওয়া যাবে না, 301 তো বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারিটা বাদ দে, মানে কি বাউন্ডারি মানে কি, মধ্যে বলতে গেলে কি ওই বাউন্ডারির ভিতরে যারা আছে সেটা বোঝাচ্ছে। তাহলে এটা মৌলিক কি যৌগিক আমাকে টেস্ট করার দরকার নেই। তারপরে কত দেখব, 6 × 51-1 একটা দেখব, 6 × 51 +1 একটা দেখব। তাহলে যোগ করে দেখতে এটা দেখতে পাচ্ছি 606, এই 306 -1 মানে 305, 5 আছে শেষে, তাহলে কি এটা যৌগিক হবে না, 307। তাহলে এটা মৌলিক হলেও হতে পারে। তারপরে দেখি 6 × 52 +1, সরি -1, তাহলে দেখতে পাচ্ছি 6 × 2 = 12 মানে 312, 312 -1 মানে 311। আর এটা দেখতে পাচ্ছি 6 × 52 মাইনাস না করে +1 মানে 613। আর কি দেখব, 6 × 53 -1, 6 × 53 +1। তাহলে দেখো 53 করলে হচ্ছে 3 × 6 = 18, মানে 318 -1 317, 319। তাহলে এইবার দেখতে হবে এইগুলো মৌলিক কিনা। তাহলে মৌলিক কিনা আমরা একটা বেসিক টেস্ট আমরা কি করি, প্রথমে 3 দিয়ে দেখতে হবে 3 দ্বারা কি ভাগ করা যায়। এই সংখ্যাগুলোকে দেখো 3 দ্বারা ভাগ করা যায় না, একেও করা যায় না, এটাকেও করা যায় না, দেখো এটা করা যাবে না, এটাও 3 দ্বারা কি করা যাচ্ছে, 7 × 8 = 3 = 11 না হচ্ছে না, 9 × 10 = 3 13 না হচ্ছে না, 3 দ্বারা কাউকে ভাগ করা যাচ্ছে না। তারপর কত দেখবো, 7 দ্বারা, দেখো 7 দ্বারা 4 × 7 = 28, 2 = 27 না হচ্ছে না, 7 হচ্ছে 4 × 7 = 28, 3 × 31 না হচ্ছে না, 7 দিয়ে ভাগ করলে 613কে দেখো 7 × 8 = 56, 5 × 53 না হচ্ছে না, 7 দিয়ে 4 × 7 = 8, এই হ্যাঁ 4 × 7 = 28, 3 × 27 হচ্ছে না, দেখো 7 দিয়ে 4 × 7 = 3 × 29 সেটাও হচ্ছে না, 7 দিয়ে 11 দিয়ে দেখতে হবে, 11 দিলে দেখো 11 দিয়ে 22 না হচ্ছে না, এটাও হবে না, 11 হচ্ছে না, মানে এগুলো যেগুলো আছে এগুলো সব মৌলিক সংখ্যা। তাহলে কটা পাচ্ছি, 1 2 3 4 5টি। তাহলে অপশান বি সঠিক আনসার। দেখবে 13 দিয়ে 17 দিয়ে এগুলো দেখতে হয়, যদিও দেখার দরকার নেই, ও হবেই সবগুলো মৌলিক এখানে যা দেখতে পাচ্ছি। তাহলে অপশান কত দেখলাম, বি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, এ বি সি এইভাবে ডট ডট করে XYZ মোট বলছে 26টি স্বাভাবিক সংখ্যা আছে। বলছে এগুলো যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে x - a x - b এইভাবে x - y x - z এর মান কত। একটু বুঝতে হবে কিসের মান বার করতে দিয়েছে আমাকে, x - a x - b x - c ডট ডট করে বলে দিয়েছে x - y, আর কি দিয়েছে x - z। সবগুলো তাহলে দেখতে পাচ্ছি কি x - আকারে দেওয়া আছে। তাহলে আমরা যদি এটাকে একটু আরেকবার লিখি, কি লিখতে পারবো, x - a যেমন আছে লিখলাম, x - b x - c, তারপর ডট ডট করে, মানে কি এই এ বি সি এর পরে যদি কথার কথা আমি ধরি ডি আছে, তাহলে x - d এইভাবে গিয়ে তাহলে এখানে নিশ্চিত x - x আছে, x - y আছে, x - z।
আর এই এক্স মাইনাস এক্স মানে কি, এটার মান তো জিরো, আর বাকি যাই হোক না কেন জিরো যেহেতু গুণে আছে এদের সঙ্গে, তাহলে হোল পার্টটার মান হয়ে যাবে জিরো। বোঝা গেল? তাহলে অপশান এ সঠিক আনসার। চলো আজকে ক্লাসের লাস্ট অঙ্কটা কি আছে দেখি। আজকে ক্লাসে লাস্ট অঙ্কটা কি বলছে দেখো, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, বলছে তার বর্গ কত। তাহলে 10-এর পর থেকে শুরু করে কত 50 পর্যন্ত এমন একটা সংখ্যা যার অঙ্ক দুটো যদি স্থান পরিবর্তন করে তাহলে বলছে তার মান পরিবর্তন হবে না। যেমন কি যদি আমরা 22 লিখি, তাহলে 22-এর যদি অঙ্ক স্থান পরিবর্তন করে, বা যদি আমরা 44 বা 45 লিখি, 22-এর ক্ষেত্রে এই এককের স্থানের অঙ্কটা দশকে গেল, দশকের স্থানের অঙ্কটা এককে আসলো, তাহলে কি 22 তো 22ই থেকে গেল, মানে মান অপরিবর্তিত থাকলো। কিন্তু এইটার ক্ষেত্রে দেখছি কত 54 হবে, তাহলে কি মান পরিবর্তন হয়ে গেল, একটা 45 একটা 54। সেই রকম বলছে এমন একটা সংখ্যা তুমি নিতে হবে যার স্থান মানে এমন একটা কি মৌলিক সংখ্যা নিতে হবে যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না। তাহলে দেখি 10-এর পরে কত 11, এটা কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, দেখো এর স্থান পরিবর্তন যদি করে অঙ্কদ্বয় তাহলে কত আসছে 11ই আসবে না। তাহলে কি এই যে সংখ্যাটা এটা মৌলিক সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে তার মান অপরিবর্তিত থাকে, তাহলে এর বর্গ করতে হবে, মানে 11 × 11 করতে হবে, মানে কত আসছে 121। তাহলে অপশান ডি সঠিক আনসার। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে। অঙ্কগুলো তোমরা শেষ পর্যন্ত প্রতিটি ভিডিওতে দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।